হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের সেমিস্টার 4-এর একটি গুরুত্বপূর্ণ 15 মার্কের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আলোচনা করার আগে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা আমি তোমাদের বলবো। সেটা হচ্ছে, তোমাদের পরীক্ষায় 15 মার্কের প্রশ্ন 2টি করতে হবে এবং 5 মার্কের প্রশ্ন 2টি করতে হবে। অর্থাৎ 15 দুগুণা 30 আর এদিকে তোমাদের 5 দুগুণা 10 হচ্ছে তোমাদের টোটাল নম্বর বিভাজন হচ্ছে 40, আর এই 40 নম্বরের পরীক্ষা তোমাদের হবে। এবার আমরা যাব মূল আলোচনা। প্রশ্নটার মধ্যে রাষ্ট্রচিন্তার মূল ধারণা হিসেবে ক্ষমতা, ন্যায় বিচার, কর্তৃত্ব ও রাষ্ট্রের ধারণাগুলি বিশদভাবে ব্যাখ্যা করো। প্রথমে ভূমিকা লিখতে হয়। দেখো, রাষ্ট্রচিন্তা হলো এমন একটি বুদ্ধিবৃত্তিক ক্ষেত্র যেখানে রাষ্ট্রের প্রকৃতি, উদ্দেশ্য, গঠন এবং কার্যকারিতা নিয়ে গভীর বিশ্লেষণ করা হয়। মানব সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগঠন হিসেবে রাষ্ট্র কিভাবে কাজ করে, এর ক্ষমতা কোথা থেকে আসে, কিভাবে তা বৈধতা লাভ করে এবং কিভাবে সমাজে ন্যায় ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়, এই মৌলিক প্রশ্নগুলোর উত্তর খোঁজে রাষ্ট্রচিন্তা। এই আলোচনার কেন্দ্রে থাকে 4টি অবিচ্ছেদ্য ধারণা: ক্ষমতা, ন্যায় বিচার, কর্তৃত্ব এবং রাষ্ট্র। এই ধারণাগুলো একে অপরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত এবং একটিকে বাদ দিয়ে অন্যটিকে সঠিকভাবে বোঝা অসম্ভব। তারপরে মূল আলোচনায় চলে যাব। মূল পয়েন্ট প্রথমে কি আছে এখানে? ক্ষমতা। ক্ষমতা রাষ্ট্রচিন্তার একটি মৌলিক উপাদান। সহজ কথায়, ক্ষমতা হলো অন্যের আচরণকে প্রভাবিত বা নিয়ন্ত্রণ করার সামর্থ্য, এমনকি যদি সেই ব্যক্তি অনিচ্ছুকও হয়। রাষ্ট্রবিজ্ঞানে ক্ষমতার বিভিন্ন রূপ দেখা যায়, যেমন শারীরিক ক্ষমতা, ভয় বা বল প্রয়োগের মাধ্যমে আনুগত্য আদায় করা, যেমন সেনাবাহিনী বা পুলিশের মাধ্যমে আইন শৃঙ্খলা বজায় রাখা। তারপরে অর্থনৈতিক ক্ষমতা, সম্পদ বা অর্থনৈতিক সুযোগের মাধ্যমে প্রভাব খাটানো, উদাহরণস্বরূপ একটি দেশের অর্থনৈতিক নীতির মাধ্যমে অন্য দেশকে প্রভাবিত করা। তারপরে রাজনৈতিক ক্ষমতা, আইন ও প্রণয়ন কার্যকর করার মাধ্যমে সমাজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এটি সাধারণত সরকার বা রাজনৈতিক প্রতিষ্ঠানের হাতে থাকে। আরেকটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করা আছে, সেটা হলো তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান মাইনর সাবজেক্টে স্টাডি মেটেরিয়াল তোমরা পারচেস করতে চাইছো, তাহলে এই যে স্ক্রিনে দেওয়া নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা সংগ্রহ করতে পারো। তারপরে কি আছে এখানে? মতাদর্শগত ক্ষমতা, ধারণা, বিশ্বাস বা মতাদর্শ প্রচারের মাধ্যমে মানুষের চিন্তা ও আচরণকে প্রভাবিত করা। গণমাধ্যম বা শিক্ষা ব্যবস্থা এর উল্লেখযোগ্য উদাহরণ। ক্ষমতার উৎস বহুমুখী হতে পারে, যেমন শারীরিক শক্তি, সম্পদ, জ্ঞান বা পদমর্যাদা। রাষ্ট্র সাধারণ বৈধ ক্ষমতা প্রয়োগ করে, যা আইন ও সংবিধান দ্বারা স্বীকৃত। তবে ক্ষমতার অপব্যবহারের সম্ভাবনা সবসময় থাকে, যা রাষ্ট্রচিন্তার একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। ন্যায় বিচার, এখানে কি বলা হচ্ছে? ন্যায় বিচার রাষ্ট্রচিন্তার আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা, যা সমাজে সঠিক ও ন্যায্য বন্টন এবং আচরণের সাথে সম্পর্কিত। এটি ব্যক্তিগত অধিকার, সুযোগ এবং দায়বদ্ধতার সঠিক বিভাজনকে বোঝায়। ন্যায় বিচারের বিভিন্ন দিক থাকতে পারে। বিতরণমূলক ন্যায় বিচার, আমি এখানে পড়ছি না, তোমরা জাস্ট দেখে নাও পয়েন্টগুলো, এটা তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে এমন একটা বিষয় যে তোমরা সেখানে টু দ্য পয়েন্ট না লিখলে তোমরা কিন্তু কখনই, বিশেষ করে তোমাদের 15 মার্কের জন্য কখনই তোমরা কিন্তু নাম্বার তুলতে পারবে না। আরেকটা বিষয় যেটা হচ্ছে, তোমরা যা এই যে আমার যে সাজেশনগুলো তোমরা দেখছো, বা আমার যে এই যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের মাইনর সাজেশন নোটসপত্রগুলো তোমরা দেখছো, এগুলো শুধুমাত্র বিশেষ করে আমি রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, তারপরে হচ্ছে ইতিহাস, এগুলো সাবজেক্টগুলো আমি নিজেই দেখি। তারপরে অন্যান্য যে সমস্ত বাংলা, তারপরে হচ্ছে সংস্কৃত, তারপরে তোমাদের হচ্ছে জিওগ্রাফি, এই সাবজেক্টগুলো অভিজ্ঞ টিচার দ্বারা কিন্তু হচ্ছে গিয়ে সেগুলো কিন্তু তৈরি করা হয়। আমিও সেগুলো করি, কিন্তু এই যেমন রাষ্ট্রবিজ্ঞান এই যে সাবজেক্টটা, এটারও কিন্তু অভিজ্ঞ টিচাররাই কিন্তু দেখছে, ঠিক আছে? তো দেখো, প্রক্রিয়াগত ন্যায় বিচার
আইন ও নিয়মকানুন তৈরির প্রক্রিয়া এবং তা প্রয়োগের পদ্ধতি কতটা ন্যায্য তা বোঝায়। বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা এর উদাহরণ। সংশোধনমূলক ন্যায় বিচার, যখন কোনো ভুল বা অবিচার হয় তখন কিভাবে তা সংশোধন করা হবে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে তা নিয়ে আলোচনা করে। অপরাধীদের শাস্তি দেওয়া বা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া এর অংশ। তারপরে কি আছে, বিভিন্ন দার্শনিক ন্যায় বিচারকে বিশদভাবে ব্যাখ্যা করেছেন। যেমন প্লেটো ন্যায় বিচারকে সমাজে প্রত্যেক ব্যক্তির নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে সৃষ্ট ভারসাম্য হিসেবে দেখেছেন। যেমন জন রলস ন্যায্যতারূপে ন্যায় বিচার, জাস্টিস অ্যাজ ফেয়ারনেস তত্ত্বের মাধ্যমে সমাজে সবার সমান সুযোগ সুবিধার কথা বলেছেন। তাই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা একটি আদর্শ রাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্য। তারপরে কর্তৃত্ব আছে, মানে যেটাকে অথরিটি বলা হয়। এটা তোমরা দেখো, কারণ 15 মার্কের প্রশ্ন তো একটু বড় ব্যাখ্যা না লিখলে কিন্তু তোমরা 15 মার্ক কখনোই পাবে না, কারণ 15 মার্কের মধ্যে তোমাদের মিনিমাম তো 12 বা 13 তোমাদের পেতেই হবে। এখানে আছে কর্তৃত্বটা, তোমরা দেখে নাও। এখানে তার সাব পয়েন্টগুলো আছে, তারপরে রাষ্ট্র আছে। এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা তোমাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা তোমরা বাদ দিবে না। দেখো এখানে তোমরা স্ক্রিনশট করে রাখো। তারপর উপসংহারটা কি আছে, ক্ষমতা, ন্যায় বিচার, কর্তৃত্ব এবং রাষ্ট্র, এই চারটি ধারণা রাষ্ট্র চিন্তার মূল ভিত্তি। ক্ষমতা রাষ্ট্রের কার্যকরী হওয়ার জন্য অপরিহার্য, কিন্তু তা বৈধ হতে হবে, যা কর্তৃত্বের মাধ্যমে আসে। কর্তৃত্বের লক্ষ্য হলো সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং এই সব কিছুর সম্মিলিত রূপই হলো রাষ্ট্র। একটি আদর্শ রাষ্ট্র যেখানে ক্ষমতা ও কর্তৃত্বের সঠিক প্রয়োগের মাধ্যমে জনযোগের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হয়। এই ধারণাগুলো একে অপরের পরিপূরক ও রাষ্ট্রচিন্তার গভীরে প্রবেশ করতে হলে এদের বিশদ বোঝাপড়া অত্যন্ত